হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমার জন্য নতুন একটি ডোঙ্গা নিয়ে চলে এসেছি। আজকে ডোঙ্গাটির নাম হলো মার্শাল আসুরা গড, যেটার স্টোরি অনেক একদম মারাত্মক। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরুতে একটি ভয়েস শুনতে পাই, বলতে থাকে যে এই পৃথিবীতে ডিভাইন থান্ডার জন্ম নিয়ে নিয়েছে। প্রত্যেকটা মানুষের পাওয়ারফুল হতে হলে ডিভাইন থান্ডার সাথে যুক্ত থাকে, তাই সবাইকে ডিভাইন থান্ডার মধ্যে দিয়ে কাল্টিভেট করতে হয়। তখনই সে হোলি বডি অ্যাচিভ করবে, যার মাধ্যমে সে হতে পারবে সুপ্রিম গড। তারপরে সিনে জুজু কন্টিনেন্টের মধ্যে জিয়ান ক্ল্যানকে দেখানো হয়। ওরা কোনো মতে জেনে গেছে যে ডিভাইন থান্ডার ওয়ারিয়ার সে জন্ম নিয়ে নিয়েছে, তাদের সামনে খুব শীঘ্রই আসবে। সে এসে এই দেশের মাতৃভূমির সেবা করবে এবং তার বদলে তার দেশের জিয়াং ডিনেস্টিটা অনেক শক্তিশালী হয়ে যাবে। ওর ব্যাপারে সবাই জানে যে ওকে কেউ লুকাতে পারবে না, কোনো শক্তি ওকে লুকিয়ে রাখতে পারবে না, কারণ সে ডিভাইন থান্ডারওয়ালা যোদ্ধা, যার কারণে তার সাথে কেউ পারবে না। তাকে সবার সামনে আসতে হবে। যে এই ওয়ারিয়ারকে খুঁজে আনবে তাকে পুরস্কার দেওয়া হবে, যে তাকে লুকিয়ে রাখবে তাকে অনেক কঠিন মৃত্যুদণ্ড শাস্তি দেওয়া হবে। এবং তার খোঁজে কিছু সৈন্যরাও তাকে খুঁজতে বেরিয়ে গেছে। তারপরে সিনে জিয়ান ক্লানের জু ম্যানশনে দেখানো হয়। ওখানের মধ্যে একটি ঘর থেকে বেরিয়ে আসে আমাদের মেন ক্যারেক্টার। আমাদের মেন ক্যারেক্টার নাম হলো জু ফ্যাং। ও যেভাবে ঘর থেকে বের হবে তখন ওর বাবা ওর পিছে থেকে ওকে ডাক দেয়। মেন ক্যারেক্টারের বাবা মিস্টার জু ইয়ান এসে বলে, তোমার উচিত তোমার কাজিনের সাথে ঘর থেকে বের হওয়া। জু ফ্যাং মনে মনে ভাবে তার কাজিন তো তার কিছু মনে করে না, এবং সে এই কথা ভাবছিল। তখনই সে বলে, আমি এখান থেকে গিয়ে জয়েন হবো আজুরা ড্রাগন সেক্টে। এই কারণে মিস্টার জুইয়ানের সন্দেহ যে জু ফ্যাংকে সেক্টে অ্যাকসেপ্ট করবে না। তাই মেন ক্যারেক্টারকে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য ভালো একটি চাকরি খুঁজবো যাতে তোমার লাইফটা আরো ভালোভাবে যায়। জু ফ্যাং তার বাবাকে এটা বলে যায় যে আমি যতদিন পর্যন্ত পাওয়ারফুল হবো না ততদিন পর্যন্ত আমি বাড়িতে আসবো না। এটা বলে সে এখান থেকে চলে যায়। পরের সিনে দেখানো হয় যে জু ফ্যাং জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখনই তার শরীরে অদ্ভুত পাওয়ার অনুভূতি হয়। ঠিক তখনই আকাশ থেকে একটি ডিভাইন থান্ডারের স্ট্রাইক এসে আমাদের মেন ক্যারেক্টার শরীরে লেগেছে এবং গোড়া থেকে নিচে পড়ে যায়। নিচে পড়ে তার শরীরের মধ্যে অনেক পাওয়ার ফিল করে, যার কারণে তার পাওয়ার অনেক গুণ বাড়তে থাকে এবং কিছুক্ষণ পর পাওয়ার অনেক বেড়ে যায়, যার কারণে মেন ক্যারেক্টার সেখানে বেহুশ হয়ে যায়। এবং বেহুশ হওয়ার সময় তখন তার জীবনের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা সে দেখতে পায়, তার সাথে কি হয়েছে, সবাই কিভাবে তাকে বলি করতো। কিন্তু এখন তার মধ্যে চলে এসেছে ডিভাইন থান্ডারের পাওয়ার। এবং আমাদের তারপরে সিনে দেখানো হয় জুরা ড্রাগন সেক্টে, যেখানে দেখা হয় জু ফ্যামিলির জু জ্যাং নামের ওই ছেলেটিকে এখানে নতুন স্টুডেন্টের রেজিস্ট্রেশন করাচ্ছে। তখনই দৌড়ের মাথার থেকে আসে আমাদের মেন ক্যারেক্টার জু ফ্যাং। জু ফ্যাংকে দেখে জু জ্যাং বলে, আমি তোমাকে এই সেক্টে কখনোই এন্ট্রি দিব না। তারপরে তার ভাইকে নিয়ে সে এখান থেকে চলে যাচ্ছিল, তখনই মেন ক্যারেক্টার বাধা দেওয়াতে তাকে মারতে শুরু করলো। তারা চায় না জু ফ্যাং এখানে অ্যাডমিশন পাক। তখনই আমাদের সামনে একটি বিউটিফুল ক্যারেক্টারকে দেখানো হয়। এই ক্যারেক্টারটির নাম হলো এটা সুরন। ইনি এই সেক্টর একজন এল্ডার। উনি এসে জু জ্যাংকে বলে, তোমার কোনো অধিকার নেই নতুন কোনো স্টুডেন্টকে নিষেধ করা, বাধা দেওয়া বা বুলি করার তোমার কোনো অধিকার নেই। তুমি জানো না তোমার কি যোগ্যতা। ওকে ভিতরে আসতে দাও, সব ব্যবস্থা ভিতরে আছে। তারপরে সিনে দেখানো হয় যে ড্রাগন সেক্টর এন্ট্রান্স এক্সাম শুরু হয়ে গিয়েছে। ওখানে একজন কংলিয়ন নামে একজন এল্ডার সবকিছু সবাইকে বুঝিয়ে দিচ্ছে, বলে যে এই এক্সামের শুরুতে সবাই এই গেট দিয়ে ঢুকতে হবে এবং সূর্য অস্ত্র আগে যারা যারা এই গেট দিয়ে বেরিয়ে আসবে শুধু তারাই সিলেক্ট হবে ও তাদের ডাইরেক্ট ইনার ডিসেবল বানিয়ে দেওয়া হবে, এবং তার সাথে যারা টপ 3 করবে তাদেরকে দামি পুরস্কার দেওয়া হবে। যে কথা শুনে সব স্টুডেন্টরাই খুশি হয়ে যায়। ট্রায়ালটি শুরু হয়ে যাওয়ার পর সবাই ভিতরে চলে যায়। তখন আমরা এল্ডারের কথা জানতে পাই। এল্ডার বলছে ভিতরে গিয়ে এবং বের হওয়াটা অনেক কঠিন, সহজে কেউ তাড়াতাড়ি বের হতে পারে না। স্টুডেন্টরা তো এখানে ওইদিকে ওইদিকে ঘোরাঘুরি করছে, কোদিক দিয়ে যাবে তারা খুঁজে পাচ্ছে না। কিন্তু আমাদের মেন ক্যারেক্টারের সাথে এরকম হচ্ছে না। আমাদের মেন ক্যারেক্টার কেউ একজন বলে দিচ্ছে, সে জানে না কে বলছে, সে আন্তাজি যায়, সে বয়সটার পিছিয়ে যাচ্ছে। বয়সটার কথা শুনতে শুনতে সে ড্রাগন সেক্টর সেন্টারে চলে এসেছে এবং কিছু সামনে যাওয়ার পর সে দেখে দুইটা গুপ্তধন আছে। যখনই সে দুই গুপ্তধন ধরে তখনই অনেকগুলো মনস্টার তার সামনে চলে আসে, সাথে সাথে অ্যাটাকও করে দেয়। গোফেঙ্গ মনস্টারকে দেখে অবাক হয়ে যায় এবং সে কি করবে বুঝতে পারছে না, কোনোভাবে নিজেকে ডিফেন্স করছে। তখনই আমরা সিন বাইরের দিকে শুনতে পাই একজন এলার বলছে এই ভিতরে 40টার মতো এলফ মনস্টার ছাড়া হয়েছে, এবং এটা বলে গত বছর তো লুইয়ন 30টার মতো মনস্টার মেরেছে। তারপরে সিনে দেখি চু ফ্যাং ওই মনস্টারের সাথে ফাইট করছিল, তখন সে অনেক আহত হয়ে যায়। সে তার বুলি হওয়ার সব কথা ভেবে সে আবার মোটিভেট হয়ে যায় এবং অনেক পাওয়ার রিলিজ করতে থাকে। গুফেন ভাবে তার বাবা তাকে সাপোর্ট করে, এত সহজ ভাবে তো সে এখানে হার মানতে পারে না। যেটা ভেবে সে ওই দানবটিকে পাওয়ার দিয়ে অনেক পুশ করতে থাকে, যার কারণে ওই মনস্টারটি নক আউট হয়ে যায়। জু প্যাঙ্গের এই ভয়ানক রূপ দেখে মনস্টার গুলো অনেক ভয় পেয়ে যায়। এরকম কাজ শুধু মার্শাল স্পিড লেভেল 5 থাকতে এই মনস্টারটিকে হারাতে পারবে। তখন বাইরে এল্ডার এই কথাটিকে সবাইকে জানায়, যখন গু ফ্যামিলির কেউ তো বিশ্বাস করতে পারছে না যে জু ফ্যাং নিজের শক্তি দিয়ে মনস্টার গুলোকে নক আউট করেছে, যার কারণে সে টেস্টে ফার্স্ট হয়ে যায় এবং যার ফলে সে এই একাডেমির ইনার ডিসেবল হয়ে যায়।
এখানের মধ্যে দেখতে পাই একজন এল্ডার গুফ্যাংয়ের প্রতি অনেক অখুশি। সুরয়ান সবাইকে বলে যে গুফ্যাং তো সিলেক্ট হয়েছে অনেক দুর্বল ভাবে, কিন্তু সে অনেক পাওয়ারফুল হয়ে দেখিয়েছে, তার মধ্যে কোনো না কোনো ট্যালেন্ট আছে বলে তো সে আজ এটুকু করে দিয়ে গিয়েছে। তারপর সিনে দেখি অনেকগুলো স্টুডেন্ট গুফ্যাং এর বাড়ির দিকে যাচ্ছিল। ওই দিক দিয়ে গুফ্যাং সে কাল্টিভেট করছিল। সে কাল্টিভেট করতে করতে সে বুঝে যায় যে স্পিড রিয়ালমের 5 লেভেলে চলে এসেছে। এবং কিছুক্ষণ পরে দেখতে পাই তারা চুফ্যাং এর ঘরের সামনে চলে এসেছে। তাদেরকে নিয়ে এসেছে চুফ্যাং এর নামে এটুটা বলে তাদেরকে রাগান্বিত করছিল। যেটা শুনে চুচ্যাংকে বলে আমরা একই গোষ্ঠীর মানুষ, তাই এরকম করা ঠিক না, সবাই মিলেমিশে থাকা উচিত। কিন্তু তারা মানছে না, যার কারণে চুফ্যাং ধরে তাকে লাড়াচাড়া দিয়ে দিয়েছে। দেখে তার সাথে চুফাইবিও তার সাথে মাথা নত করে সে মাপ চায়, বলে যে আমি তাদের গাধার সাথে এসে আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি যে আপনারা ভাই, মানে আমারও ভাই, আজকে থেকে আপনি আমার ভাই, এই সবাই এখান থেকে চলে যাবো, আমার ভাই, কেউ ধরবে না, চুফ্যাং আমার ভাই, কেউ আমার ভাইকে বুলি করবে না। তারপরে সিনে দেখানো হয় চুফ্যাং কাল্টিভেট করতে থাকতে সে পার বাড়াতে থাকে। সে ভাবছে তার শরীরে কি এমন হয়েছে যার কারণে সে এত পাওয়ারফুল হয়ে গেছে। তারপরে কাহিনী আমরা কিছুদিন পরে দেখতে পাই এক সকালে চুফ্যাং ঘুম থেকে উঠে দেখে তার দরজার সামনে অনেকগুলো ডিসেবল চু ফ্যামিলির একটি গ্রুপ বানানোর কথা চুফ্যাংকে বলছিল, এবং তারা এটাই বলছে চু ফ্যামিলির এই লিডার চুফ্যাংকে হতে হবে। চুফ্যাং তাদের কথা শুনে ওখান দিয়ে এড়িয়ে চলে যায়, তার এইগুলোর মধ্যে কোনো ইন্টারেস্ট নেই। এবং সে গেটের বাইরে যেয়ে দেখে কিয়ালেন্স তার চুফ্যাংকে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে রয়েছে। চুফ্যাং এগুলো দিকে ভাবছে এখন কি করবে সে, তখনই পিছন থেকে দুজন আরো টিমের চুফ্যাং সামনে আসতে থাকে। আমরা জানতে পারি এরা দুজন হলো কি অ্যালেন্স থেকে ওরা এসেছে, ওদের নাম হলো বাইলং ও বাইলহু। এর লিডার শুয়ে অর্ডার দিয়েছে যে জু ফ্যাংকে তাদের গ্রুপের সদস্য হতে হবে। জু ফ্যাং তো কোনো অ্যালায়েন্স বা কোনো গ্রুপে থাকতে চায় না, এটা ডাইরেক্ট মানা করে দিয়েছে তাদেরকে সরিয়ে ইগনোর করে ওখান থেকে চলে যায়। সব ঘটনা গং লুইউর কাছেও চলে যায়। জু ফ্যাং এ ইয়াং অ্যালায়েন্সকেও সে জয়েন করে না। ইয়াং অ্যালায়েন্স অনেক পপুলার, যার কারণে সবাই এই অ্যালায়েন্সে জয়েন করতে চায়, কিন্তু গুফ্যাং সেটা মানা করে দিয়েছে। তারপরে সিনে দেখি সবাই এল্ডার সুরঙ্গের কাছে চলে আসে। এল্ডার সুরং ওদের কিছু কাল্টিভেট ব্যাপারে ও কিছু জাগানোর ব্যাপারে তাদের বক্তব্য দিচ্ছিল, বলছিল যে এমন কিছু এরিয়া আছে যেখান থেকে বেঁচে বেরা অনেক মুশকিল, তো সবাই ভিতরে সাবধানে থাকবে এবং একে অপরের সাথে মিশে মিলে থাকবে। এল্ডারের কথা শেষ হওয়ার পর সবাই মেডিসিনের জন্য ভিতরে চলে যায়। ভিতরে যাওয়ার পর ফরেস্টে দেখানো হয় তাদের নতুন একটি জার্নি শুরু হয়। তখনই জুফ্যাংকে দেখানো হয়, জুফ্যাংকে সে আওয়াজটি গাইড করছে, তো ব্যাক করার মধ্যে এইদিকে না গিয়ে রিক্স নিয়ে ভিতরের দিকে যাও। তখনই তার কথা শুনে রিক্স নেওয়ার জন্য ফরবিডেন এরিয়ার দিকে সে চলে যেতে থাকে। এখানে যাওয়া নর্মাল স্টুডেন্ট জন্য নিষিদ্ধ। তখনই গুফ্যাংকে যাওয়ার সময় একটি মেয়ে দেখে নেয়, তখন যে মেয়েটি তার পিছু নিতে থাকে। তখনই আমরা জুফ্যাংকে দেখতে পাই। জুফ্যাং সে তার ভিতর থেকে যে আওয়াজটি আসছে সে তার সাথে কথা বলছিল, বলছে আমি তোমাকে কি নামে ডাকবো। সে বলে তুমি আমাকে কুইন বলে ডাকো। ওই কুইন আওয়াজটি বলে যে তুমি যখন ইন্টার এক্সাম দিচ্ছিল তখনই ডিমেন্ট থান্ডার লেগে তোমার শরীরে ডিমেন্ট থান্ডারের পাওয়ার চলে এসেছে। এবং ওই আওয়াজটি বলে তুমি কোনো নর্মাল মানুষ না, তোমার ব্লাড লাইনও কোনো নর্মাল না। এই দুনিয়ার মানুষ যখন 100 রিফাইনিং রিয়াল পার করবে ঠিক তখনই তারা পৌঁছায় গ্রেট আপল রিয়ালমে। তোমাকে দেখে মনে হয় তুমি সেই আপল রিয়ালমে গিয়ে হতে কোনো বংশধর হতে পারো। এই কথা শুনে চুফ্যাং বলে তাহলে আমি এখানে কি করছি, আমার তো আপল রিয়ালমে থাকা দরকার। অনেকক্ষণ কথা বলার কারণে ওই চুফ্যাংয়ের ভিতরে স্পিরিটটি ডিপ স্লিপে চলে যায় বলে সে ভাবছিল। তখনই ওই মেয়েটি আসে যার নাম হলো সুমে। সেখানে এসে বলে তুমি জানো এখানে খবরস্থান, এখানে আসা নিষেধ, কেন এসেছো। চুফ্যাং ওকে দেখে বলে তুমি আমার পিছন পিছন কেন আসছো তাহলে। এই কথা শুনে সুমে বলে আমি এখানে তোমাকে টেস্ট করতেছি, তুমি কি তে মানা করে দিছো, তার বদলা নিতে এসেছি। আমার নাম হলো সুমে। এবং অনেক সুন্দর তাদের মধ্যে ফাইট হয় এবং অনেকক্ষণ ফাইট করার পর হঠাৎ পিছন থেকে একটি স্প্রিট আসে। তো তাকে দেখছে কিন্তু ওই মেয়েটি ওই স্প্রিটটিকে দেখছে না। ঠিক তখনই দেখতে পাই আমরা সাদা ধোঁয়ার মতো এই সবুজ কালার কিছু ধোঁয়া ওই মেয়েটিকে জোরে ধরে মারতে চেষ্টা করছিল। মেয়েটিকে বাঁচাতে প্রথমবারের মতো চুফ্যাং তার ভিতরে থাকা ডিবের থান্ডার পাওয়ারটি অ্যাক্টিভ করে। অনেকক্ষণ পাওয়ার ইউজ করার কারণে তারা দুজন ওখানে বেশ হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই ওই বুড়া মাস্টারটি দুজনকে ঠিক করে দেয়। বুড়া মাস্টারটি বলে আমি 1000 বছর ধরে এরকম মানুষের খোঁজে ছিলাম, এই ছেলেটা আমাকে হয়তো কখনো নিরাশ করবে না। তারপর সিনে দেখানো অনেকক্ষণ সময় হয়ে গেছে, প্রায় বিকাল হয়ে গেছে। ওখানে দেখা যাচ্ছে অনেক স্টুডেন্টরা ভালো ভালো মেডিসিন পেয়েছে এবং আমাদের মেন ক্যারেক্টার সিন দেখানো হয়। মেন ক্যারেক্টার জ্ঞান ফিরেছে দেখে ওই মেয়েটি বেহুশ রয়েছে।
তার কারণে এল্ডার শুরু ওইখান থেকে অপেক্ষা করছিল তাদের জন্য। কিন্তু তখনই দেখে জু ফ্যাং ওই মেয়েটিকে নিয়ে সেখানে বাচ্চা নিয়ে চলে এসেছে। জু ফ্যাং জিজ্ঞেস করলো এই কবরস্থানটি এত ভয়ঙ্কর কেন? জু ফ্যাং এর কথা শুনে এল্ডারটি বলে এই 1000 বছরের মধ্যে তুমি প্রথম ব্যক্তি যে ওখান থেকে বেঁচে ফিরে পেয়েছো। এল্ডারের কথা শুনে জু ফ্যাং ভাবছে ওখানে তো আমি কিছুই দেখি নেই, সবাই কেন ওখানে মরছে, আমার সামনে কিছুই আসেনি। জু ফ্যাং এর কথা শুনে এল্ডার সুরেয়ান ভাবছে ওর কাছে হয়তো মেন্টাল পাওয়ার আছে যার কারণে সে বেঁচে ফিরেছে, এবং সেখান থেকে সে তার বাড়ির উদ্দেশ্যে চলে যেতে লাগলো। সে তার বাড়ির সামনে গিয়ে দেখে অনেকগুলো ডিসেবল তার সামনে চলে এসেছে, তাকে বলছে তারা চুফ্যাংকে বলছে তার পরিবারে অনেক বড় ধরনের সমস্যা হয়েছে। সবার মতো চুফ্যাংকে ও চুফ্যাংয়ের বাবা একটা চিঠি পাঠিয়েছে, চিঠিতে লেখা আছে জুফ্যাং যা কিছু হয়ে যাক না কেন তুমি বাড়ি ফেরো না কখনো, এবং কোশাং সিটি যাওয়ার জন্য নিষেধ করা হয়েছে। জুফ্যাং এগুলো দেখে তাড়াতাড়ি সবাইকে বলে প্রস্তুত হতে তার বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। তার কোয়ানবি সিটির মানুষরাই তার পরিবারকে শেষ করার চেষ্টা করছে, তারা চায় না জুফ্যাং এর ফ্যামিলিটা বাঁচুক। পরের সিনে দেখি কোয়ানবি সিটি একটি কম্পিটিশন চলছিল, যেখানে দেখা যায় যে জুফ্যাং এর ফ্যামিলির সদস্যদেরকে অনেক মারধর করছিল, তারা কোনো মতে পারছিল না। কোশাং সিটি থেকে আসা এই ডিসেবলটি জুফ্যাং এর ওই ডিসেবলটিকে গলা ধরে তাকে ঘাড় মোটকে মেরে ফেলে। এই ডিসেবলটির পাওয়ার হলো 7 লেভেলের, যার কারণে সে খুব সহজে জু ফ্যামিলিকে ডিফিট করেছিল। এগুলো দেখে আরেকজন রেগে তার সাথে ফাইট করার জন্য মাঠে চলে এসেছিল। আমরা জানতে পারি এটা জু ফ্যাং এর বাবা। জু ফ্যাং এর বাবা যখন তার পাওয়ার অ্যাক্টিভেট করে ফাইট করার চেষ্টা করেছিল তখনই সেখানে জু ফ্যাং এসে তখন একটা লাথি মারে সেই ডিসেবলটিকে, যার কারণে ডিসেবলটি অনেক দূরে গিয়ে পড়ে। এবং জু ফ্যাং বলে আমি চলে এসেছি, এখন দেখি কে আমার ফ্যামিলিকে শেষ করার চেষ্টা করছে। এখানে এখন জু ফ্যাং আর জু টিয়ানের মধ্যে ফাইট হবে। জু টিয়ান তার সবচেয়ে পাওয়ারফুল মুভ ইউজ করতেছিল, তখনই জু ফ্যাং তার বিদ্যুতের স্পিড দিয়ে জু টিয়ানকে অ্যাটাক করে, যার কারণে জু টিয়ানের মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। জু ফ্যাং এর এই অ্যাটাকের কারণে জু টিয়ানের মুখ দিয়ে রক্ত বেরোর কারণে সে এখানে নক আউট হয়ে যায়। জু ফ্যাং এর এই পাওয়ার দেখে সবাই বুঝে যায় যে জু ফ্যাং এখন 8 লেভেলের পিচুয়ার মাস্টার হয়ে গেছে। জু ফ্যাং এর এইগুলো দেখে আরেকটি ডিসেবল তাকে মারার চেষ্টা করছে, তখনই জু ফ্যাং তার একটি লাথি মেরে তাকে নক আউট করে দেয়। এখন সবাইকে চ্যালেঞ্জ করে বলে কেউ যদি ফাইট করতে চায় তাহলে আমার সামনে চলে আসো। তার পরের দিনের সিনে দেখতে পাই সু মে জু ফ্যাং এর সাথে দেখা করতে তার বাড়ির দিকে আসছিল। জু ফ্যাং তাকে বাঁচিয়েছিল, যার কারণে সে তার জু এলানের মধ্যে জু ফ্যাংকে ভোট নিতে জু ফ্যাং এর সাথে দেখা করতে আসছিল। জু ফ্যাংকে দেখে বলে তুমি আমার জু এলায়েন্স মধ্যে জয়েন হতে হবে, কারণ তারা এখন কোন একটা মিশনে যাচ্ছিল, যার কারণে জু ফ্যাংকে প্রয়োজন। এই মিশনে চুফাইকে পাঠিয়েছিল, কিন্তু কোনো গ্যাংস্টাররা চুফাইকে বন্দি করে রেখেছে, যার কারণে তারা উদ্ধার করতে যাবে তাকে, এবং চুফাইকে ধরে তার একটি পা ভেঙে তার কাল্টিভেট নষ্ট করে দিয়েছে, যার কারণে সে কখনোই কাল্টিভেট করতে পারবে না। এগুলো শুনে জুফাং অনেক রেগে যায়, যার কারণে তার সাথে দুজন বলতে থাকে যে ওর দাদা হলো এল্ডার জিং জিং, এর কারণে কেউ তার সাথে পাঙ্গা নিতে চায় না, তার দাদার কারণে কেউ তার সাথে পাঙ্গা নেয় না। এবং তাদের মধ্যে একজন জুফ্যাং এর সামনে নুয়ে বলছে প্লিজ জুফ্যাং আমাদেরকে সঠিক বিচার দাও, আমার তার প্রতিশোধ নিতে হবে। তারপরে সে দেখতে হয় কুলিং সেক্টে ওই গ্যাংস্টারটি সেখানে তার দাদার এল্ডার হওয়ার কারণে সে এখানে বাহাদুরি দেখাচ্ছিল, সে একটি মেয়ের সাথে খারাপ আচরণ করছিল, যার কারণে সেখানে পৌঁছে যায় আমাদের জুফ্যাং এখানে এসে সেই গ্যাংস্টারটির হাত ধরে ভেঙে ফেলে এবং ধরে পিলারের সাথে ছুঁড়ে মারে, যার কারণে সে অনেক দূরে গিয়ে পড়ে। এবং জুফ্যাং বলে তুমি আমার ভাইয়ের পা ভেঙেছো, আমি তোমার এখন পা ভাঙবো, যেটা বলে সে তার পা ভেঙে দিয়েছে। এবং কিছুক্ষণ পর তার দাদা আসে, তার দাদার নাম হলো মিস্টার জিং জিং। তার দাদাকে দেখে জুফ্যাং বলে তুমি দেখছো না ও আমার ভাইয়ের পা ভেঙে দিয়েছে, ও তার কাল্টিভেটর নষ্ট করে দিয়েছে। জুফ্যাং এর কথা শুনে এল্ডারটি বলে আমার নাতির সে জ্ঞান ছিল না যে কার সাথে কিরকম ব্যবহার করতে হবে, এখন যাতে আমার নাতির কোনো কাল্টিভেশন নাই তাহলে আমার তার প্রতি কোনো টেনশন নাই। কাল্টিভেটের দাদার কথা শুনে জুফ্যাং অনেক রেগে যায় এবং অ্যাটাক করার জন্য তার দিকে এগিয়ে আসে। তখনই তার ভিতরের সেই স্পিরিট কোয়েন্টি বলে তুই এখানে বদলা তো পরেও নিতে পারে, তুমি এই ডিসেবলটিকে মেরো না, কারণ ওর দাদা অনেক পাওয়ারফুল, তুমি ওর সাথে এখন ফাইট করে পারবে না। স্পিরিটের কথা শুনে জুফ্যাং কারো কথা মানছে না, সে এল্ডারটিকে বলে আমি জানি তুমি জোয়ানবি সিটির থেকে, কিন্তু আমি জোয়ানবি সিটির সাথে পাঙ্গা নিতে চাই, এটা বলে সে ওই গ্যাংস্টার কাল্টিভেটের উপর অ্যাটাক করে তারকে মেরে ফেলে। সেটা থেকে এল্ডার জিং অনেক রেগে যায়, ওই গ্যাংস্টার ডিসেবলটিকে মারার কারণে গোয়িং লুইয়ের কাছে ওই খবরটি চলে এবং আরো জানতে পারে জুফ্যাং 8 লেভেলে লেভেল আপ করে ফেলেছে। লুইয়ন এই কথা শুনে বলে জুফ্যাং তো ভালোই কাল্টিভেশন লুকাতে পারে, এবং আরো বলে 2-3 দিনের মধ্যে সে এত পাওয়ার গুলো যে এনহ্যান্স করেছে যে এটা কোনো বলার ভাষা নেই, এবং সে তো এবার এল্ডার জিংকে অফেন্ড করেছে। তারপরের সিনে দেখি জুফ্যাংকে ওই এল্ডারটি ক্যাতখানায় বন্দি করে রেখেছে। এল্ডার জিং তখন আরেকজন এল্ডারটিকে বলে আমি আজ জুফ্যাংকে মেরিয়ে ফেলবো। তখনই সুফাই আসে এল্ডার সুরুয়ানকে নিয়ে, তখনই মাস্টার সুরুয়ান এল্ডারটিকে বলে তোমার নাতির কর্মের ফল সে পেয়ে গেছে, তাই বেশি দেরি না করে জুফ্যাংকে ছেড়ে দাও। মাস্টার সুরুয়ানের কথা শুনে এল্ডারটি জুফ্যাংকে ছাড়বে না মানা করে দেয় এবং পাওয়ার অ্যাক্টিভ করে বলে আমার জোয়ানবি সিটি তোমাকে আর
এই ডিসেবিলিটি কখনোই ছাড়বে না। এলার এই কথা শুনে মাস্টার সুরিয়ান বলে, তোমার জুয়ানবো সিটি আমার সুজারপুর সিটির সাথে কি পারবে? এটা বলে মাস্টার সুরিয়ান পাওয়ার দিয়ে তাকে বিছানা ঢেলে তাকে সাপ্রেস করে দেয় এবং জু ফ্যাংকে ছেড়ে তাকে নিয়ে ওখান থেকে চলে যেতে লাগলো এবং যেতে যেতে বলল, কখনো জু ফ্যাংয়ে জু ফ্যামিলিকে দিকে তাকাবেন, নাহলে সব সময় কিন্তু তোমার জুয়ানবো সিটি তোমার সাথে থাকবে। এখান থেকে যাওয়ার পরের সিনে দেখতে পাই এবং যেতে যেতে জু ফ্যাংকে বললো, তোমার বন্ধু সুমে যদি আমার কাছে সঠিক সময় না আসে বলতো তাহলে হয়তো আজকে তোমাকে বাঁচাতে পারতাম না। তখনই জু ফ্যাং বলে, তোমাদের কাছে এখন কোন মিশন আছে? তখনই সুমে বলে, এবার আমরা ওয়ার্ল্ড এনএসএ লুকিয়ে থাকা এনশিয়েন্ট সিটিতে ঢোকার চেষ্টা করব। ওখানে একজন পাওয়ারফুলের কবর আছে, জানেন ওখানে গেলে হয়তো অনেক কিছু পেতে পারি। তাই আমার সাথে তাইলুর সাথে জু ফ্যাংও আমার সাথে যাবে। এটা শুনে জু ফ্যাং বলে, ঠিক আছে যাব, কিন্তু আমরা তো চিনি না, এমন একজন লোক চাই যে আগেও গিয়েছে। ভালো একজন অ্যাডভাইজারকে নিলে হয়তো আমাদের কাজ সহজ হয়ে যাবে। তখন মাস্টার সুরিয়ান বলে, ওখানে হয়তো অনেক ভালো ভালো গুপ্তধন লুকিয়ে আছে, তাই এগুলো কালেক্ট করার জন্য একটা ব্যাগ দরকার। তখনই সুমে একটি তাকে ব্যাগ দেয়। সুমে বলে, মিশনে যাওয়ার জন্য প্রস্তুতি হতে হবে, তাই আমি বাড়ি যাই। এটা বলে সে ওখান থেকে চলে গেল এবং কিছুক্ষণ পর দেখতে পাই মাস্টার তার দিকে লুকিয়ে তার দিকে নজর রাখছিল। রাতে যখন ওরা বিশ্রাম নিচ্ছিল তখনই কিছু আওয়াজ শোনার কারণে জু ফ্যাং ঘুম থেকে उठे গেল এবং उठे देखছিল কে आशे-पाशे। मास्टर कहता है कि वाकई में इस लड़के की मेंटल पावर बहुत ही ज्यादा स्ट्रांग है, जिसके बाद फिर ये लोग মেন্টাল পাওয়ার অনেক বেশি, কারণ সে আমাকে সেন্স করে নিয়েছে। তারপরে সিনে দেখতে পাই ওরা ওই জায়গায় চলে এসেছে। সময় বলে, এখানে তুমি যাই কিছু দেখতে পারছো এগুলো সব কিছু এক রিং স্প্রিট মাস্টার বানিয়েছে। এগুলো শুনে জু ফ্যাং বলে, ওই জিলিং শি এর ব্যাপারে কিছু বলো, যে এখানে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতো, এবং এরকম আরো মাস্টার এই জিজু কন্টিনেন্টে তুমি পাবে। তাদের মধ্যে রয়েছে ওই জিলিং জি। বাংলোয় তার ফলোয়ার হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সে কোনো ডিসেবলই রাখেনি, ও শুধু স্ট্রং মেন্টাল পাওয়ার কোনো স্টুডেন্টকে রাখবে। এগুলো শুনে জু ফ্যাং মনে মনে অনেক কিছু ভাবছিল। এগুলো শুনে জু ফ্যাংকে তারা বলছে, চিন্তা করো না, আমরা তো আছি তোমার পাশে, হয়তো তোমাকেও চুজ করতে পারে। তোমার মেন্টাল পাওয়ার শক্তি অনেক অনেক শক্তিশালী। এরকম পাওয়ার কাল্টিভেট করলে নয়, জন্ম থেকেই তাদের মধ্যে থাকে। এর সুবিধা হলো বিপদ আসার আগে সে সেন্স করতে পারে। এর কারণে হয়তো মাস্টার সুরিয়ান তোমাকে একটু পছন্দ করে। তারপরে সিনে দেখতে পাই সামনে একটি লোক বসেছিল, তারা ওই লোকটির সামনে দিয়ে চলে যায়, কিন্তু জু ফ্যাং যায় না। জু ফ্যাং ওই লোকটির সামনে দাঁড়িয়ে ওই লোকটিকে চেক করছিল। যখনই ওই লোককে টাচ করবে তখনই ওই লোক তার হাত ধরে ফেলেছে এবং জু ফ্যাং এর ডিভাইন থান্ডার অ্যাক্টিভ করে ফেলেছে। ডিভাইন থান্ডারের পাওয়ার অনুভব করে ওই লোকটি ভয়ে বলে, আমাকে এখান থেকে যেতে দাও, আমাকে মাফ করে দাও। এগুলো বলে ভয়ে ওখান থেকে চলে যায় এবং ওখান থেকে তারা ওই কেবের ভিতরে চলে যায় এবং দূর থেকে ওই খুবিয়া মাস্টারটি ভাবে এই ছেলেটা কে হতে পারে। পরের সিনে দেখতে পাই তারা সবাই মার্শাল চালিয়ে সামনের দিকে এগোচ্ছিল। তারা কোন দিক দিয়ে যায় বুঝছিল না। তখন জু ফ্যাং এর ভিতরের স্পিড কুইনটি সব পথ দেখিয়ে দিচ্ছিল, জু ফ্যাংকে বলে দিচ্ছিল কোন দিকে যেতে হবে। তখন ওরা ভিতরে সঠিক জায়গায় চলে যায়। তখন ওরা দেখতে পায় ওখানে অনেক স্বর্ণদান্য পড়েছিল এবং অনেক মানুষের লাশ ওখানে পড়েছিল। লাশগুলো দেখে ওরা বুঝে যায় যে ওরা মরেছে বেশিক্ষণ হয়নি। তাই এগুলো ভাবছিল। তখন জু ফ্যাং ভাবে এখানে কি হয়েছে। তখন জু ফ্যাং স্পিড বলে, তুমি একটু সামনের দিকে যাও। সামনের দিকে এগোচ্ছিল, তখন সামনের থেকে একজন লোক তাদের দিকে এগিয়ে আসছিল। ওই লোকটি সব জানে জু ফ্যাং যে আজুলেজারেন সেক্ট থেকে ওরা এসেছে। ওই লোকটির নাম হলো জাও জো। এগুলো বলে ওই লোকটি জু ফ্যাং এর উপরে অ্যাটাক করে দেয়। তখনই জু ফ্যাং এক ঘুষি মেরে তার সামনের দোনো দাঁত ভেঙে দেয়। জু ফ্যাং তখন বলে, আমি তোমার না পাকে এই প্ল্যানটা আমি কখনোই পূরণ হতে দেব না। এটা বলে জো ও জোর সাথীদের সাথে ফাইট করতে লাগলো এবং আমরা দেখতে পাই এই টমটার ভিতরে একটি গুহার মধ্যে একটি বিশেষ ধরনের গুপ্তধন রাখা আছে। জু ফ্যাং একাই তাদের সাথে ফাইট করতে থাকে। জো ফাইটের মাঝখানে যখনই সুযোগ পায় তখনই সে সুমেকে উপরে হামলা করার জন্য সে এগিয়ে যাচ্ছিল। এটা দেখে জু ফ্যাং একটা থান্ডার অ্যাটাক করে তাকে একবারে মেরেই ফেলে। এটা থেকে জোয়ের সাথীরা ভয় পেয়ে তাদের জোর লাশটাকে নিয়ে এখান থেকে চলে গেল এবং এই সুযোগে জু ফ্যাং ও জু ফ্যাং এর সাথীরা এখানে গুপ্তধনগুলো কালেক্ট করতে থাকে। জু ফ্যাং তখন বলে, আমি থাকতে কে সুমের উপর হামলা করবে, সেটা হোক গং লিওন বা তার ড্যাডি, যেই আসুক না কেন আমি সবাইকে মেরে ফেলবো। তারপরে দেখতে পাই সুমে বাইলং ও বাইলুকে নিয়ে এখান থেকে চলে গেল এবং পিছনে থাকলো আমাদের জু ফ্যাং। জু ফ্যাং বলে, তোমরা এখান থেকে যাও, আমি পরে আসবো, আমার একটু কাজ আছে এদিকে। তারপরে জু ফ্যাং তার স্পিডকে বললো যে এখানে এখানে বিশেষ একটি পাথর থাকবে যেটার মাধ্যমে আমি আমার কাল্টিভেটের পাওয়ার বাড়াতে পারবো। তারপরে সিনে দেখতে পাই ওই খুপিয়া লোকটি ওই মাস্টারের সাথে ফাইট করতেছিল
এবং পিছনে বসে জু ফ্যাং তাদের ফাইট দেখছিল এবং তাদের লক্ষ্য করে একটি টেকনিক সেখানে আছে, যেটা ইয়ার কন্ট্রোলিং একটা টেকনিক। এবং দেখতে পাই তাদের দুজনের ফাইট আরও ভয়াবহভাবে বাড়ছে এবং জু ফ্যাং ওই খুপিয়া লোকটিকে দেখে বলে সে অনেকগুলো মাস্টারকে মনে হয় মেরেছে, যার জন্য তার ওরা অনেক ভয়ঙ্কর মতো অনুভব হচ্ছে। এবং বুড়ো লোকটিও বুঝে যায় তার সাথে যে ফাইট করছে সে একজন ওয়ার্ল্ড স্পিরিট মাস্টার। এবং তার সাথে জু ফ্যাং এর স্পিরিটটি বলে তুমি যে এই ফাঁকে ওই টেকনিকটি নিয়ে নাও। এবং যখন দেরি না করে তাড়াতাড়ি ওখানে গিয়ে ওই টেকনিকটি অ্যাবজর্ব করে ফেলে এবং তার সাথে সে এখানে মেডিটেট করতে বসে যায়। হঠাৎই এই টেকনিকটি অ্যাবজর্ব করার কারণে সে ওখানে বের হয়ে যায়। এই টেকনিক যতক্ষণ পর্যন্ত নিজের যোগ্য মতো কাউকে খুঁজছে ততক্ষণ পর্যন্ত ওই টেকনিকটা কারোর কাছে যেতে চায় না। কিন্তু সবাইকে অবাক করে ততক্ষণে জু ফ্যাং ওই টেকনিকটি অ্যাবজর্ব করে ফেলে, যার কারণে জু ফ্যাংয়ের মধ্যে ওই ড্রাগন স্পিরিটটি মধ্যে অনেক প্রেশার পড়ার কারণে জু ফ্যাং তার স্পিরিট ওয়ার্ল্ডে চলে যায়, যেখানে গিয়ে দেখে একটি বড় একটি গেট তার সামনে দাঁড়িয়ে আছে এবং সে মনে মনে ভাবছে সে হয়তো মারা গেছে। কিন্তু তখনই সে একটি আওয়াজ শুনতে পায়, কোন একটি ডিমের মধ্যে এই আওয়াজটি আসছিল। এই ডিমটি হলো ওই ড্রাগনটির ডিম, যেটা ড্রাগনটি ওই ডিমের ভিতরে রয়েছে। ওই ডিমটি বলে তুমি জানো না আমি এখানে একা একা কত বছর ধরে পড়ে রয়েছি। ওই জু ফ্যাং বলে আমি এখানে বসে বসে কী করব। এটা বলতেই ওরা কথা বলছিল, তখনই জু ফ্যাংয়ের সাথে ওই টেকনিকটি কমপ্লিটভাবে অ্যাবসর্ব হয়ে যায়। তখনই জু ফ্যাংকে দেখে তারা অবাক হয়ে যায়। তারা দেখে ভাবছে এই ছেলেটা কি এত তাড়াতাড়ি কি কোনো কিছু ছাড়াই সে এই টেকনিকটি অ্যাবসর্ব করে ফেলেছে। তারা তো পুরোই অবাক হয়ে গেছে। এগুলো তারা দুজনের মধ্যে মাস চলা মিকটি বলছে যে আমি আর এখন ফাইট করি কি লাভ, টেকনিক তো যার টেকনিক সে তো নিয়েই নিয়েছে। এটা বলে সে ওখান থেকে চলে গেল। টেকনিকটা এভাবে হাতছাড়া হতে দেখে মাস্টার শি জু ফ্যাংয়ের উপরে হামলা করতেছিল। তখনই বাইরে থাকো ওই দরজার সামনে বসে থাকো ওই বুড়া লোকটি জু ফ্যাংকে সে বাঁচিয়ে নেয়। এটা বলে বুড়া ব্যক্তিটা এক হাত দিয়ে তাকে মেরে ফেলে। বাইরে থাকা ওই বুড়ো লোকটির অ্যাটাকের কারণে হেভেনলি ফায়ার চারিদিকে ছড়াচ্ছিল। এটা থেকে জু ফ্যাং বাইরের দিকে তাড়াতাড়ি পালাতে থাকে। তাদের সামনে ছিল ওই জু ফ্যাংয়ের বন্ধুরা। এটা দেখে তারাও ওখান থেকে পালাতে থাকে। ওরা সবাই কোনো রকম ওখান থেকে বাড়িয়েছে। তখনই ওই দরজার সামনে একটা বড় একটা ব্লাস্ট হয়। ওরা সবাই ভয় পেয়ে যায় এবং ওটা চিন্তায় পড়ে যায় জু ফ্যাংয়ের জন্য। ওরা সবাই ভেবে নিয়েছে জু ফ্যাং মারা গেছে এই বিস্ফোটের কারণে, কিন্তু ওদের কভার করে দিয়ে জু ফ্যাং পিছনেই আগে ওখানেই বসে রয়েছে। জু ফ্যাংকে জীবিত দেখে সুমে তাকে জড়িয়ে ধরলো এবং তার পরবর্তী সিনে দেখতে জু ফ্যাং তার ট্রেজারগুলো একটা রুমের মধ্যে দেখছিল ভালোভাবে এবং জু আগে অ্যাবজর্ব করতে থাকে। জু ফ্যাং ভাবতে থাকে আমি এই স্টোনগুলো দিয়ে কি ইয়ানবু রিয়ালমে ব্রেক তৈরি করতে পারবো। তখন ওই স্পিড ড্রাগনটি বলে হ্যাঁ তুমি এই স্টোনগুলো দিয়ে ভালোভাবে তুমি ইয়ানবু রিয়ালমে ব্রেক তৈরি করতে পারবে। এই কথা শুনে জু ফ্যাং বলে না এটুকু পাওয়ার দিতে হবে না, আমার আরো লাগবে। এই কথা শুনে ড্রাগনটি বলে মাঙ্গেন নাতি তুই তো একটা লুই রে, এটুকু পাওয়ার পরে তুই আরো লোভ করতে চাস, তুই এটুকু পেয়েছিস এটি তোর জন্য অনেক বেশি। তখন জু ফ্যাং বলে আমি তো ভেবেছি তুমি একটা এঞ্জেল, এখন যদি তুমি একটা ডিম। এমন ডিমে থাকা ড্রাগনটি বলে তুমি যেভাবে পাওয়ারফুল হবে আমি এরকম গ্রো করবো। এগুলো শুনে জু ফ্যাং ভাবতে থাকে অদ্ভুত কিছু জিনিস। তারপরের দিনে দেখতে পাই জু ফ্যাং ভাবছিল যে এখানে কাজ শেষ করেছে তার কাওশান টাউনে চলে যাবে, যেখানে গিয়ে জু ফ্যাং তার না জানা কিছু তথ্য সে ওখানে প্রকাশ পাবে। তারপরে সিনে দেখতে পাই আর জুর আর ড্রাগন সেক্টে যেখানে একটা কম্পিটিশন চলছিল। ওখানে পিলারে হাত রেখে সবার পাওয়ার চেক করবে এবং যে যার পাওয়ার বেশি হবে সেই ইনার ডিসেবল হওয়ার জন্য কোয়ালিফাই করবে। সাহস করে একজন ডিসেবল সামনে আসে, কিন্তু তার পাওয়ার কম হওয়ার কারণে সে কোয়ালিফাই করতে পারেনি। তারপর বাইলং আসে, কিন্তু সে তার পাওয়ার অ্যাবিলিটি দিয়ে ওখান থেকে পাস করে ফেলে। এমনকি অবাক করার কারণ যে এই কম্পিটিশনের সবচেয়ে 1 নম্বর ব্যক্তি হলো যে গং লুইয়ন। পরবর্তী সুমেও ওখান থেকে কোয়ালিফাই করে নেয়। তারপরে আসে আমাদের মেন ক্যারেক্টার জু ফ্যাং এবং জু ফ্যাং যখন সামনে এসে ওই স্টোনটিকে হাত দেয় সে ভাবছে গং লুইয়ন যখন পারে আমি কেন পারবো না। সে অনেক আশায় স্টোনটির দিকে তাকিয়ে দেয়, কিন্তু কিছুই হয়নি। সবাই তো দেখে অবাক হয়ে যায়। এটা থেকে সব স্টুডেন্ট জু ফ্যাংয়ের উপর অনেক ঠাট্টা মস্করা করতে শুরু করে দেয়। তার সাথে টিচারও বাদ থাকেন, টিচারও অপমান করে যে তোমার মধ্যে কোনোই ট্যালেন্ট নেই। আসল কথা হলো তো জু ফ্যাং ওই একবারে হাই লেভেল ওরা অ্যাচিভ করে ফেলেছে, কিন্তু তারা কেউ জানে না। কিন্তু লুকিয়ে থাকা গুপ্ত লেভেল একটি মাস্টার দেখে বুঝে ফেলে এবং ওই মাস্টারগুলো বলে আমি আজ পর্যন্ত জীবনে দেখি নাই যে এই স্টোনের হাই লেভেল কেউ অ্যাচিভ করে, এটা একটা লেজেন্ডারি একটি রেকর্ড। তারপরে সিনে দেখতে আমরা বাইরের সিনে এরিনাতে দেখা যায় যে সবাই কথা বলতে থাকে জু ফ্যাং ইন্টারেস্টে ভালো করছে, কিন্তু পাওয়ার টেস্টিংয়ে একদমই ফেল করে ফেলেছে। সবার কথা শুনে সুমে জু ফ্যাংকে সান্ত্বনা দেয়, হয়তো পাথরটাতে কোনো সমস্যা ছিল যার কারণে অ্যাক্টিভেট হয়নি। এখন তখনই ইনের ডিসেবলের লিডার গং লুইয়ন ওখানে চলে আসে
গংলিয়ন তখন বলতে থাকে কোড ডিসেবল হওয়া আমাদের কোনো টার্গেট না, তো কাল্টিভেটের একটি শুরুর পথ। তখনই চোখ যায় সুমের উপরে। সুমের কাছে একটি ব্যাচ আছে, যার কারণে সে ওখানে গিয়ে ব্যাচটি নিয়ে নেয় এবং সুমেকে বলে তুমি কখনো ডিসেবল হওয়ার পরও তুমি কোনো গ্যাংস্টারের উপর হাত তুলতে পারো না, তার কাল্টিভেট ডিস্টার্ব করতে পারবে না, এখানে তোমার কোনো অধিকারই নেই। এটা বলে সে ওই ব্যাচটি ভেঙে ফেলে। এটা থেকে জুফেং অনেক রেগে যায় এবং বলে এটা ভেবে না তুমি কোড ডিসেবলের লিডার হয়ে আমি তোমাকে কিছু বলবো না, তুমি কোনো অধিকার পাও না এভাবে তুমি কাউকে বুলি করার। এই কথা শুনে গংলিয়ন রেগে জুফেং এর উপর একটা অ্যাটাক করে তাকে মাটিতে ফেলে দেয়। গংলিয়ন জুফেংকে বলে একজন কোড ডিসেবল হয়ে কিভাবে একজন গ্যাংস্টারের কাল্টিভেট ডিস্ট্রয় করো, তোমাকে কে অনুমতি দিয়েছে, তার এমন অনেক বাজে বাজে গালাগালি করে, যার কারণে জুফেং তাকের উপর একটি ছ্যাপ মেরে দেয়। এভাবে অসম্মানিত হতে দেখে জুফেংয়ের উপর সে আরো একটি অ্যাটাক করে জুফেংকে অনেক আহত করে দেয় এবং জুফেংকে মারার জন্য সে একটি অ্যাটাক রেডি করে জুফেংকে যখনই মারতে থাকে তখনই মাঝখানে একজন এল্ডার এসে সে অ্যাটাকটা ডজ করে ফেলে এবং জুফেংকে বাঁচিয়ে ফেলে। এল্ডারটি বলে তুমি কিভাবে একজন ওই চিফ লিডার হয়ে একজন জুকে এভাবে অ্যাটাক করে মৃত্যু হতে পারে, তোমাকে কে অনুমতি দিয়েছে? এর জবাবে গংলিয়ন বলে জুফেং একজন ডিসেবল কাল্টিভেশনে ডিস্ট্রয় করে দিয়েছে, এটা অনেক অন্যায় হয়েছে, যার কারণে আমি অ্যাটাক করি। এটা শুনে এল্ডারটি বলে কে সঠিক আর কে ভুল এটা আমি দেখে নেব, এখন তুমি এখান থেকে যাও। এল্ডারটি জুফেংকে বলছে তুমি এখান থেকে চলে যাও, কারণ তুমি ওর লেভেলে না, তুমি ওর সাথে কখনো ফাইট করে পারবে না। এল্ডার বলে তুমি ওকে 10 বছর কাল্টিভেট করলেও ওকে হারাতে পারবে না। জুফেং বলে 10 বছর না, আমি ওকে 1 বছরের চ্যালেঞ্জ, 1 বছরের পর ওর সাথে ফাইট করবো, ওকে জুফেংয়ের চ্যালেঞ্জ শুনে গংলিয়ন বলে ঠিক আছে আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, 1 বছর পর খেলা হবে এবং তোমার জান এই আমার হাত দিয়ে নেব জুফেং, তুমি এটা মনে রাখো। মাস্টার লি চ্যাং জুফেংকে বলে তুমি কি 1 বছর পরে ওকে হারাতে পারবা, কারণ গংলিয়ন এখন সনবুরেল থেকে ব্রেক থ্রু করে ফেলেছে। এরপর ওরা ওখান থেকে দুজনে চলে যায়। জুফেং এখান থেকে যেতে যেতে ভাবছে যে আমার জীবনটা এরকম কেন, আমার ফাদার তো বলেছে যে আমার জীবনটা অনেক কঠিন হতে পারে, কিন্তু আমি তো মনে হচ্ছে না এতটাও কঠিন হবে, বাট ফোকাস। তখনই ওখানে সুমে আসে জুফেংয়ের কাছে, বলে যে 10 দিন পরে তুমি আমাদের সিটিতে আসতে হবে, কারণ ওই 10 দিন পরে আমার বার্থডে। এটা বলে সে ওখান থেকে চলে গেল। তার পরবর্তী সিনে দেখতে পায় জুফেং তার নিজের কুনশান সিটিতে ফিরে যাচ্ছিল এবং তার বাবাকে ডাইরেক্ট বললো সত্যি করে বলো আমার আসল পিতা মাতাকে, আমার আসল পরিচয় কি। জুফেংয়ের মুখে এইসব কথা শুনে সে অবশেষে সে তার আসল পরিচয় দিতে লাগলো, কিভাবে সে তাই জুফেংকে পেয়েছে। একদিন হঠাৎ এক জঙ্গলে ওর সাথে একটি পাগলের দেখা হয়েছে, পাগলের মাথায় একটি ফ্লেমের একটি ট্যাটু আঁকানো ছিল। ওই ব্যক্তিটাই আমাকে তোমাকে এভাবে ছোটবেলায় দিয়ে গেছে, নিজের সাথে চুইয়নের সাথে নাম দিয়েছে তখন চুফেং, এর থেকে তার আসল পরিচয়। তারপর কখন এই পাগলের সাথে তার দেখা তার একটা মাইন্ড অ্যাটাক এসে চুইয়নকে অজ্ঞান করে দিল এবং আমরা দেখতে পাই মাক্সওয়ালা ব্যক্তির দরজার সামনে বাইরে দাঁড়িয়ে হয়েছে, যেটা জুফেং দেখে আমরা জানতে পারি এই লোকটির নাম কুই লুইয়ন। এটা একটি আজুরা সেক্টরের একটি গুপ্তধর এল্ডার, মানে বড় পজিশনের একজন এল্ডার, সে একজন ওয়ার্ল্ড স্পিরিট মাস্টার। সে এসেছিল জুফেংকে নিজের ডিসেবল বানাতে। সে বলে আমি জানি তুমি অন্যান্য লোক থেকেও তোমার মধ্যে অন্য কিছু আছে, যার কারণে আমি তোমাকে নিজে ডিসেবল বানাতে চাই। আমি জানি তোমার ট্যালেন্ট কিরকম, কিন্তু আজুরা সেক্টরে আমাকে ছাড়া কেউ তোমার ট্যালেন্ট বুঝবে না। সে আরো বলে ওই গুহাতে তোমাকে আমি ওই এয়ার ক্যান্ডেল টেকনিক আর এতগুলো স্টোন কেন দিয়েছি জানো, আমি দেখতে চাই তোমার মেন্টাল পাওয়ার কীরকম। আমার কাছে তুমি সবচেয়ে বড় ধন, একটা ট্রেজার, যেটাকে আমি সামনে তোমাকে আমি ডিসেবল করে দিলে আমি তোমাকে সবচেয়ে পাওয়ারফুল করে তুলবো। কিন্তু তখনই জুফেংয়ের ভিতরে থাকবে ড্রাগনটি বলে এত তাড়াতাড়ি তুমি কারো কথায় রাজি হয়ে না, একটু সময় অপেক্ষা করো। এবং ড্রাগনটি আরো বলে তুমি এই লোকটিকে চিনো না, জানো না, কেমনে তুমি ওকে মাস্টার বানাও, আগে ওর ব্যাপারে জানো ভালোভাবে। জুফেংকে লোভ দেখানোর জন্য তার সামনে একটি টেকনিক নিয়ে আসে, যেটা নাম হলো লিঙ্ক চেইনম্যান একটি টেকনিক, যেটা দেখে জুফেং আর দেরি না করে তাকে মাস্টার অ্যাকসেপ্ট করে নেয়। সে টেকনিকটি দিতে চাচ্ছিল না, কারণ সে বলছিল এর জন্য একটা শর্ত আছে, তুমি 1 মাসের ভিতরে এই টেকনিকটা মাস্টার করতে হবে, নইলে আমি তোমাকে কাউকে না জানিয়ে তোমাকে মেরে ফেলবো আমি। জুফেং কিছু ভেবে তখন সে দেরি না করে সেই টেকনিকটি এবং সে তার কথায় রাজি হয়ে যায়। ওই মাস্টারটি ভাবে জুফেং তার কাছে মাপ চাইবে এই টেকনিকটা পুরোপুরি ভালোভাবে শেখার জন্য। এখন জুফেং বলে ঠিক আছে আমি শিখবো, আজ আপনি এখন আসতে পারেন। এটা বলে ওই মাস্টারটি ওখান থেকে চলে যায় এবং অপেক্ষা করে আবার দেখা হবে 1 মাস পরে। এটা বলে সে ওখান থেকে চলে গেল। জুফেং বলে আমার জীবন যেখান থেকে শুরু হোক না কেন, কারণ আমার আসল পিতা আপনি, আমি আপনাকে ভালোবাসি, আপনি আমার বাবা। তারপর শ্রেণী দেখতে পাই জুফেং একটি গুহার মধ্যে কাল্টিভেট করছিল, তখনই তার মাইন্ডের মধ্যে সে তার ইনার ওয়ার্ল্ডে চলে যায়। সে ইনার ওয়ার্ল্ডে গিয়ে ওই
একটির সামনে কথা বলছিল তুমি আমার এই আন্ডারওয়ার্ল্ডে কি করো, তুমি এখানে কি করে এসছো। একটুও বলে আমি জানি না, আমি যখনই আমার জ্ঞান ফিরেছে আমি তোমার এখানেই দেখেছি, আমি জানি না কীভাবে এখানে এসেছি, কিন্তু আমি এটা জানি যে আমি এখান থেকে আছি আজ 15 বছর, হয়তো তোমার পরিবারের মধ্যে কেউ আমাকে এখানে তোমার মধ্যে সিল করে রেখেছে। জুফেংকে বলে আমি জানি তুমি কতবার ছোটোবেলায় মুতে দিয়েছো এবং কতবার তুমি তোমার প্যান্ট ভরে ফেলেছো, আমি সবই জানি। এটা বলছে কিন্তু আমি তোমাকে সব থেকে দিই, কিন্তু আমি এখনও 15 বছর হচ্ছে আমি এর ভিতরে আটকে রয়েছি, আমাকে এখান থেকে বের করো আমাকে। তখনই জুফেং লক্ষ্য করে একটির ভিতরে একটি মানুষের আকারে একটি ভিতরে কি একজন আছে, স্পিরিট মনে হয় এটা। যখনই সে ওটাকে হাত দিয়েছে ডিমে, তখনই তার স্পিরিচুয়াল এনার্জি ওই ডিমে অ্যাবজর্ব হয়ে সেই ডিমটি ভাঙতে লাগলো। এবং তারপরের সিনে দেখতে পাই ওই ডিমটি থেকে একটি সুন্দর একটি স্পিরিট বেরিয়ে এলো, যেটা থেকে জুফেং পুরোই অবাক। ওই স্পিরিট কুইনটি বলে আমি জানি না যে মানুষ এতটাই বোকা, তোমাকে বোকা বানিয়ে কীভাবে আমি তাড়াতাড়ি বের হয়ে গেলাম এই ডিম থেকে। এবং সে বলে যাক তুমি এখানে আছো, এখানে তুমি সারা জীবন থাকবে, আমার সাথে কথা বলবে। জুফেংকে বলে আমি তোমার সাথে এখানে থাকি আমার কী লাভ, আমার কি হবে তোমার সাথে কথা বললে। জুফেংকে বলে স্পিরিটটি বলে তুমি আমাকে যে বাইর করেছো তার জন্য ধন্যবাদ, আমি তোমাকে একটি গিফট দিচ্ছি, যে ওই চেনপেন টেকনিকটি তার মধ্যে অ্যাবজর্ব করিয়ে দেয় এবং বলে এই থেকে তুমি তোমার কম্পিটিশন তুমি ইজিলিভাবে জিততে পারবা, তোমার কাল্টিভেটের জার্নিতে তুমি বেশিক্ষণ পাওয়ার হোল্ড করে রাখতে পারবা। ওই স্পিরিটটি বলে আমি জানি আমার কাছে একটি রহস্যময় কথা আছে তোমার জন্য, তুমি এটা জানো না। তোমার ইনার ওয়ার্ল্ডে আরও একটি জিনিস আছে, একটি গেট দেখতে পাচ্ছ না, ওটার মধ্যে একটা ভয়ঙ্কর পাওয়ার আছে, যেটা দিয়ে তুমি এই পুরো কন্টিনেন্ট ধ্বংস করতে পারো। তুমি যদি এটা ভালো কাজ ইউজ করো তাহলে তো ভালোই, খারাপ কাজ ইউজ করলে তুমি পুরো ধ্বংস করে দিও পুরো এই কন্টিনেন্টগুলো। তখনই জুফেংকে বলে তুমি আমার সাথে একটি কন্ট্রাক্ট বানাও, যার মাধ্যমে আমি তোমাকে পাওয়ার দিব, তুমি আমাকে কাল্টিভেট করতে হেল্প করো, আমি তোমাকে সকল জীবের কাল্টিভেটের পাওয়ারের অ্যাবজর্ব করতে ওই এসেন্সগুলো দিব, অনেক পাওয়ারফুল হতে পারবা। তুমি তো জানো তুমি এই পাওয়ার দিয়ে তুমি কিছু করতে পারবে না, তাই বলি তুমি আমার সাথে কন্ট্যাক্ট করে নাও, তুমি পাওয়ার পেলে আমারও লাভ হবে তোমারও লাভ হবে। কথাগুলো ভেবে জুফেং শেষমেশ সে কন্ট্যাক্ট করতে রাজি হয়ে যায় এবং তার সাথে সেই কন্ট্রাক্টটি কমপ্লিট করে ফেলে, যেই কারণে জুফেংয়ের সামনে অনেকগুলো বাধা সে সহজে কমপ্লিট করতে পারে। কাল্টিভেটের অনেক বড় সে ফায়দা পাবে, বেশি মারাত্মক সময় সে তাকে পাওয়ারও শেয়ার করবে। এটা বলে সে তারপর সিনে দেখতে পায় সুমের সিটিতে দেখানো হয়, যেখানে সুমের ওই বার্থডের দিনটা দেখানো হয়েছে। একটা প্রিন্স সুমের জন্য বিয়ের জন্য সে একটা প্রস্তাব নিয়ে এসেছে। ওই প্রিন্সটি বলে আপনাদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলির মধ্যে যে ঝগড়া চলছে তার একটাই সমাধান, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, যে প্রস্তাব রাজি হন তাহলে আমাদের এই যুদ্ধ বন্ধ হবে। এটা যদি না করেন আপনি তো জানেনই পরবর্তী কী হবে, আপনার এই সুজুকি সিটির অবস্থা কী হবে আপনি ভালো করে জানেন। এটা বলছিলেই তখন পিছন থেকে দেখানো হয় জুফেং ওই প্রিন্সটির গিফটগুলো নিচে ফেলে দিয়েছে। এটা থেকে ওই প্রিন্সটা অনেক রেগে যায়, বলে তুমি এখানে কেন এসেছো। এটা বলেই তাদের মধ্যে অনেক ইন্টেন্স ফাইট শুরু হয়ে যায় এবং দুজন তো সমান বরাবরই ছিল। জুফেং তো চায় ওই সুমেরকে ইমপ্রেস করার জন্য। জুফেংকে তাদের ওই ফাইট করতে থেকে সুমের বাবা ভাবছে এটা তো জু ফ্যামিলির হয়তো কেউ। দিক দিয়ে জুফেং একটু দুর্বল হতে থাকলে সে তার পাওয়ার অ্যাক্টিভেট করে তা টিকে থাকার চেষ্টা করছিল এবং নিজেকে প্রোটেক্ট ও ভালোভাবে নিয়ন্ত্রণ করে সে প্রিন্সটিকে হারিয়ে দেয়। ওই প্রিন্সটিকে ভেবে হারাতে দেখে সুমে তো জুফেংকে ডাইরেক্ট এসে গলা লাগিয়ে বলে আমি জানতাম তুমি আসবে এখানে। সে জড়িয়ে থাকার কারণে তার ভিতরে থাকে স্পিরিট কিনতে বলে তুমি এরকম করতে পারবো না, তুমি এরকম লুচ্চামি করলে তো তোমার সামনে সমস্যা হবে। তারপর সিনে দেখতে পাই সুমের বাবা জুফেংকে ধন্যবাদ জানায় আর তাদেরকে হেল্প করার জন্য। জুফেং বলে এটা তো ঠিক আছে, আমি জানতে চাই আপনাদের মধ্যে লড়াইটা কিভাবে শুরু হয়েছে। মানে সুমের বাবা বলে তখনই সেই কুশন কন্টিনেন্টের কাহিনীটির কথা বলে, ব্লু ড্রাগনস, হোয়াইট ড্রাগনস, রেড বার্ডস ও জুয়ান বুক, এই সবগুলো প্রাচীন মিস্টিক্যাল জিনিস আমাদের এই কন্টিনেন্টের সাথে জড়িত, যার জন্য এই ফাইট। এবং বলে আমি শুনেছি সুমে আমাকে বলেছে তুমি সময়কে অনেকবার বাঁচিয়েছ, আমি জানি না ঠিক তোমার মধ্যে কি পাওয়ার আছে, হয়তো কোনো সাইকিক পাওয়ার রয়েছে। তার সাথে এটা বলে আমি তোমাকে সুমেকে দিব, তুমি সুমেকে বিয়ে করো, সুমের তোমার হবে, তুমি শুধু আমার সাথে মিলে দুনিয়ার যত ট্রেজারগুলো আছে তগুলো সবগুলো খুঁজে পেতে আমাকে সাহায্য করবে, আমি 50% ভাগ করে নেবো দুজনে। জুফেংয়ের এই সাইকিক পাওয়ার দেখে সে সুমেকেও দেওয়ার ওয়াদা করে জুফেংকে। এগুলো শুনে জুফেংয়ের অনেক খারাপ লাগে, সে বলে আমি কোনো ওয়াদার বদলে আমি আপনাকে এত কিছু করে দিতে পারবো না, সরি, আমি আপনার এগিয়ে ডিল আমি রাখতে পারবো না। এটা বলে সে ওখান থেকে চলে গেল।
তার পরবর্তী সিনে দেখতে পাই জুফাংকে সে জঙ্গল দিয়ে যাচ্ছিল, হঠাৎ তার সামনে কয়েকজন লোক চলে আসলো। আমরা দেখতে পাই এই লোকগুলোকে নিয়ে এসেছে কোয়ানু, যা এখানে একটা ওদেরকে কোয়ানু বলছিল এটাই হলো জুফেং যে আমাকে মেরেছিল, আজকে ওকে মেরে ওকে আলো ভর্তা বানিয়ে দেবো। এটা শুনে জুফেং বলে, তোমার নিজের মধ্যে কি কোনো লড়াই করার কোনো যোগ্যতা নাই যে তুমি অন্যজনের সাহায্য নিতেছ? এটা শুনে কোয়ানু বলে, তুমি তখনই বুঝবা যখন তুমি আমার জোয়ানবু সিটির এলারের সাথে ফাইট করে তোমাকে যখন আলো ভর্তা বানাবে, তখন তুমি বুঝবা আমার সাথে পাঙ্গা নেওয়ার মাসুল কি, তুমি তা ভালোভাবে বুঝবা। যখন লক্ষ্য করে এই জোয়ানবু সিটির এলারের শরীরে ইভেল পাওয়ার ছিল। কিছুক্ষণের মধ্যে তাদের ফাইট শুরু হয়, অনেক ভয়ঙ্কর রূপ নিল ফাইটটি, এবং জুফেং এর উপর অনেকভাবে হামলা করতেছিল। জুফেংকে কোনোভাবে সুযোগ না দিয়ে জুফেংকে একটি অ্যাটাক করে সে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। তারা ভাবছিল জুফেংকে তারা শেষ করে দিচ্ছে। তাদের সাথে সে বলে, এলএলটি বলে যে জুফেং যে মারা গেছে এই খবরটি তুমি গংলিউকের কাছে পৌঁছে দাও। তারপরে সিনে দেখি জুফেং পানির স্রোতে ভাসতে ভাসতে সে অন্য যখন চোখ খুলে তার চারিদিকে তাকায়, সে দেখতে পায় সে একটি গুহার মধ্যে আটকে পড়েছে। সে জানে না এটা কোথায়, সে চারিদিকে ভালোভাবে দেখছে। তাকে কুন্ডি বলে, আমি তোমার পাশে আছি বলে তুমি আজ বেঁচে আছো, না তুমি কখনই মারা যেতে। জুফেং দেখতে পায় পাথরের উপরে কিছু নিশান আছে। সে এটা দেখে বুঝে যে এখানে ওর ছাড়া আর অনেকে থাকতে পারে। সে ভালোভাবে দেখছিল। সে আরো দেখতে পায় ওখানে কিছু মৃত প্রাণীর দেহ পড়ে রয়েছে, যা বেশিক্ষণ হয়নি মরেছে। সে এটা দেখে স্পিড কুইন্টি বলে, তাড়াতাড়ি এই প্রাণীগুলো এনার্জি অ্যাবজর্ব করে নাও, যার মাধ্যমে আমার কাল্টিভেট বাড়লে আমি তোমার কাল্টিভেট বাড়াতে সাহায্য করবো। তুমি কিছুক্ষণের মধ্যে প্রাণীর দেহের মধ্যে এনার্জি অ্যাসেসগুলো অ্যাবজর্ব করে ফেলে, এবং তার সাথে যে ওখানে কিছু একটি আওয়াজ শুনতে পায়। সে ভালোভাবে লক্ষ্য করে দেখে যে এখানে একটি টাইগার স্পিরিট রয়েছে, একটি গুপ্ত মেয়ের সাথে ওখানে ফাইট করছিল। এবং টাইগার স্পিরিটের কিছু অ্যাটাক সে মেয়েটির উপর লেগে যায়, যার কারণে সেই মেয়েটি অনেক আহত হয়ে যায়। এবং জুফেং তাকে বাঁচাতে সামনে জুফেংকে বলে ওই টাইগারটি যে তুমি কি এখানে আমার শিকারের সামনে আসছো, তুমি জানো না আমি একটি টাইগার স্পিরিট টেকনিক। জুফেং দেখার মধ্যে ওই স্পিরিট কুইন্টি বলে এই টাইগার স্পিরিটটি তার নিজের যোগ্য মতো ওনারকে সিলেক্ট করে তার সাথে লড়াই করে সে বেছে নেয় তার ওনারকে। এবং জুফেনের পাওয়ার দেখে ওই টাইগার স্পিরিটটি অবাক হয়ে বলে, তুমি যদি আমাকে হারিয়ে ফেলো, আমি তোমাকে নিজের মাস্টার হিসেবে অ্যাকসেপ্ট করে নেব। এখানে দুইজন থাকার কারণে এই স্পিরিটটি বলে, তোমাদের মধ্যে কাকে আমার নিজের মাস্টার মানবো, তুমি যেন ফাইট করো, যে জিতবে আমি তাকে আমার মাস্টার হিসেবে অ্যাকসেপ্ট করে নেব। আমরা দেখতে পাই অদ্ভুত মেয়েটির কাছে একটি পাওয়ার আছে, ফ্রিজ করার পাওয়ার, যার সাথে সে জুফেংকে ফ্রিজ করে ফেলেছে সাথে সাথে। এরকম স্কেল লাখের মধ্যে একজন মানুষের কাছে থাকতে পারে। ওই টাইগারটি বলে, ঠিক আছে তোমাদের মধ্যে এখন ফাইট শুরু করো, যে জিতবে আমি তাকে আমার মাস্টার হিসেবে গ্রহণ করে নেব। এটা শুনে ওই অদ্ভুত মেয়েটি বলে, আমি সারেন্ডার করছি, আমি ফাইট করতে চাই না। এটা বলে সে ওখান থেকে চলে গেল। টাইগারটি বলে, ঠিক আছে তুমি আমার ওনার হতে পারো, কিন্তু তুমি যদি আমাকে হারাতে পারো আমি তোমাকে আরো 3টি স্কিল আরো এক্সট্রা দিব। ভেঙে থাকা ওই স্পিডটি বলে, এটা তো সেই টেকনিকগুলো যে সোজাকে সিটির ওই লর্ডটি বলেছিল। ওই টাইগারটি বলে, তাড়াতাড়ি শিলটা সরা, আমি নিজের মাস্টার হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছি। এটা বলে জুফ্যাংয়ের মধ্যে এই স্পিডটি অ্যাবজর্ব হয়ে যায়, এবং জুফ্যাংয়ের মধ্যে সকল স্পিড টেকনিকটি ভালোভাবে চেঞ্জ করতে পারে, এবং সে ওখানে প্র্যাকটিস করতে থাকে। এবং অনেকক্ষণ প্র্যাকটিস করার পরে জুফ্যাং কয়েকটা টেকনিক মাস্টার করে ফেলে, এবং সে টেকনিকগুলো টেস্ট করার জন্য সে একটা টেকনিক অ্যাটাক করে যেভাবে মারে, সাথে সাথে একটি পাহাড় সাইডে ছিদ্র হয়ে যায়। জুফ্যাং তাকে স্পিডে বলে, তোমার তো তোমার বদলাটাও নিতে হবে না, তাড়াতাড়ি রওনা দাও। এটা বলে সে জুফ্যাং আজুরা সেক্টরের দিকে রওনা দিল। এবং সে যখনই আজুরা সেক্টরে গিয়েছে সে দেখলে গংলেন বলে, তুমি এখনো বেঁচে আছো? জুফেং বলে, হ্যাঁ তোমার তো চেয়েছিলে আমাকে মারতে, কিন্তু ভাগ্যিস আমি বেঁচে গেছি। জুফেং বলে, আমি ভাবতে পারিনি তুমি এতটা খারাপ হতে পারো। সোয়ানবু সিটিতে লোকদের সাথে তুমি মিলে তুমি সুমেরুর ফ্যামিলির উপর হামলা চালিয়েছো, তুমি এতটা নিচে নামতে পারবে আমি কখনোই ভাবতে পারিনি। এটা শুনে গংলি অনেক রেগে বলে, 1 বছর নাম তো অনেক হয়ে যায়, চল আমরা এখানে ফাইট শুরু করি। তার পরবর্তী সিনে দেখতে পাই জুফেং এর সাথে সে ফাইট শুরু করে দিয়েছে। গংলিয়ন যেভাবে জুফেংকে মেরেছিল, জুফেং এখন তার সাথে সেরকম ভাবে ব্যবহার করে তার সাথে ফাইট সেম টু সেম ভাবে ফাইট করছিল। সবাই এটা দেখে অবাক যে এত কম সময়ে জুফেং এত পাওয়ারফুল কিভাবে হলো। এটা এমন জায়গায় চলে গেছে, জুফেং গংলিয়নের কাল্টিভেশন ডিস্টার্ব করতেই ছিল, তখনই সে একটি অ্যাটাক এসে তাকে বাধা দেয়। একজন পাওয়ারফুল এল্ডার এসে জুফেংকে অনেক মারতে শুরু করে দেয়। জুফেংও তার বদলি তার সাথে ফাইট করতে সিরিয়াসভাবে ফাইট করতে থাকে। জুফেংয়ের পাওয়ার কম হওয়াতে সে এখানে মার খেতে থাকে। আমরা জানতে পারি এই এল্ডারটির কাল্টিভেশন লেভেল হলো জুয়ানবুর 9 লেভেল পর্যন্ত, যার কারণে জুফেং টিকতে পারে নাই। জুফেং তাকে ওই স্পিড কুইংটি তার কিছু পাওয়ার দেয়, যার কারণে সে একটু ভালোভাবে
ওই এলাটির সাথে ফাইট ব্রেক করার চেষ্টা করেছিল, কিন্তু পাওয়ারের গ্যাপ হওয়ার কারণে সে এখানে পারছিল না, তার সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। তারপরে সেখানে দেখতে পাই জুফ্যাং এর ইনার ওয়ার্ল্ডে সেই স্পিড কুইনটি অজ্ঞান হয়ে গেছিল, যখন জুফ্যাং বলছিল কি হয়েছে উঠাও, ওই স্পিড কুইনটি বলে আমি এবারে এনার্জি বেশি ইউজ করছি, তো তাই জন্য আমার এনার্জি শেষ হয়ে যাওয়ার কারণে আমি অজ্ঞান হয়ে গিয়েছি। এবং এই মাস্টারটি এই সুযোগে জুফ্যাংয়ের ক্যালিব্রেট হিসেব করছিয়েছিল, তখন ওখানে আরেকটি মাস্টার এসে বাধা দেয়, বলে এবার মতো ওকে মাফ করে দাও। জুফ্যাংকে বাঁচাতে জুফ্যাংয়ের ওই মিস্টারিয়াস অ্যালার্টটিও চলে আসে। জুফ্যাংয়ের এতগুলো সাপোর্ট দেখে সে ওই অ্যালার্টটি আর এখানে আর জুফ্যাংকে মারেনি। ওই অ্যালার্টটি বলে 1 বছর পরে কংগ্রেস নিজের হাতে তোকে মারবে, এটা বলে সে ওখান থেকে চলে গেল। তারপরে সে দেখতে পায় জুফ্যাংয়ের এল্ডার নিজের এনার্জি দিয়ে জুফ্যাংকে হিল করতেছিল। জুফ্যাং একটু ঠিক হওয়ার পরে জুফ্যাংয়ের মাস্টারের কাছে জুফ্যাং বলে, মাস্টার আমার কাছে একটা প্রশ্ন রয়েছে, একটু উত্তর দিন তো। আমার প্রশ্নটা হলো, একজন ওয়াল মাস্টার যদি ডিপ স্লিপে চলে যায় তার কতদিন লাগে সেই ডিপ স্লিপতে বেরোতে? এই প্রশ্নটি শুনে জুফ্যাংয়ের মাস্টার বলে কয়েক বছরের সময় লাগতে পারে, এবং বলে তুমি এটা এই ব্যাপারে কেন কথা বলছো? জুফ্যাং বলে ওই মাস্কম্যানটি কে ছিল আমাকে একটু বলেন তো। জুফ্যাংয়ের মাস্টার বলে তুমি ওর ব্যাপারে ভুলে যাও এবং নিজের কাল্টিভেটের উপরে ফোকাস করো, তোমার জন্য স্পিরিট ইউনিয়নের ব্যবস্থা করতে হবে। তো গাইস আজকের জন্য এটুকুই, দেখা হবে নতুন কোনো পার্টে। সেই শুরুতে দেখতে পাই আমরা একটা মেসেঞ্জার জম্বি সিটির দিকে আসছিল, এবং জম্বি সিটিতে এসে ওই মেসেজটির সাথে সাথে গংলিউনকে বাঁচিয়েছে ওই মাস্টারটি, ওই মাস্টারের কাছে পৌঁছে দেয়। মাস্টারটি চিঠিটা পড়ার সাথে সাথে ওই জায়গা থেকে সামনের দিকে এগিয়ে দেখতে পাই গংলিউনও ওই গাড়িতে ছিল। গংলিউন জানে না সে এখানে আছে, কিন্তু কিছুক্ষণ পর সে তখন তার অজ্ঞান ফিরে সে দেখে সে একটি গাড়িতে, এবং তার সামনে দেখে ওই মাস্টারটিকে। গংলিউন বলে কে আপনি আমাকে বাঁচিয়েছেন? ওই মাস্টারটি বলে তুমি কি বদলা নিতে চাও? আমি জানি তুমি কি, তুমি জম্বি সিটির একজন প্রিন্স এবং আজুরি ড্রাগন সেক্টরের একজন চিফ এল্ডার। এত কিছু হওয়ার পরে দেখো তুমি একজন ডিসেবলের কাছে তুমি হেরে গেছো। তোমাকে ওই ছেলেটা তোমাকে সবার সামনে অপমান ও তোমাকে এমন মান মেরেছে, তুমি মরার থেকে ছুঁয়ে এসেছো, তুমি এমন অবস্থা হয়েছে তোমার, আমি না বাঁচলে তুমি এতক্ষণ মরে যেতে। মাস্টারটি বলে তুমি কি বদলা নিতে চাও? কিন্তু গংলিন কিছু বলে না ভয়ে। তখন মাস্টারটি বলে তুমি তোমার এনিমিকে অনেক দুর্বল ভেবেছিলে, তুমি কনফিডেন্ট ছিলে না, তুমি অনেক আত্মবিশ্বাস ছিলে তুমি পারবে ওকে হারাতে, কিন্তু পরে পারো নাই পাওয়ার গ্যাপের কারণে। এই জন্য আমি তোমাকে আবারও বলছি তুমি কি বদলা নিতে চাও, তাহলে আমার সাথে হাত মেলাও। এই কথা শুনে গংলিয়ন বলে আগের মতো কোনো পরিস্থিতি নেই যে আমি ওই জুফ্যাংয়ের সাথে ফাইট করে পারবো, কারণ আমার মধ্যে পাওয়ার লেভেল অনেক পার্থক্য হয়ে গেছে। এই কথা শুনে গংলিয়নের ওই মাস্টারটি বলে ঠিক আছে সমস্যা নেই, ঠিক আছে এখনো সময় আছে, এখন তোমার কাছে এখন আমিও আছি, এখন বেস্ট একটা লাক। আমি তোমাকে প্রমিস করছি 1 বছরে তোমাকে আমি প্রোফাউন্ড লাইনের 6 লেভেলে নিয়ে যাব, এটা আমার ওয়াদা। তুমি কি বিশ্বাস করো, তুমি কি চাও আমি তোমাকে হেল্প করি, তাহলে এখন রাজি হয়ে যাও। তো তোমার প্রথম গোল হলো জুফ্যাংকে মারা, ঠিক আছে? কোনো দিকে নজর নয়, কাল্টিভেট বাড়াবে এবং জুফ্যাংকে মেরে দিবে। গংলিয়ন সামনে এসে বলে সিনিয়র আপনার নামটা যদি বলেন, আপনি আমাকে সাহায্য করতেছেন, প্লিজ আপনার নামটা বলেন, আমার জোয়ানবেল সিটি আপনার পাশে সারা জীবন থাকবে। একথা শুনে মাস্টারটি বলে আমার নাম লিন রেন এবং আমি লিন প্যালেসের একজন ভাইস চেয়ারম্যান। এবং এই কথা শুনে গংলিন বলে হ্যাঁ আমি তো এই নাম শুনেছি। ছেলেটি বলে হ্যাঁ তুমি ঠিকই শুনেছো, আমি তোমার পরিবারের একজন পুরাতন বন্ধু আমি। তারপরে দেখতে পাই আজুরা সেক্টের কাহিনী। আমরা দেখতে পাই সাদা একটি ঈগল, এই ঈগলটি হলো জুফ্যাংয়ের মাস্টারের। সবাই তো দেখে অবাক, এত করে ঈগল দেখে জুফ্যাংয়ের মাস্টারকে বলে মাস্টার আমি এই ঈগল দিয়ে ঘুরতে চাই। এই ঈগলটা কাউকে কাছে আসতে দেন, আজকে তোমার ভাগ্য ভালো যে ঈগলটা তোমাকে কাছে আসতে দিয়েছে, কোনো সময় তো আমাকে আসতে দেয় না। এবং তুমি এটাও জেনে থাকো যে স্পিড ফুড খেলে তুমি তোমার সোল এনার্জি এবং কাল্টিভেশন পাওয়ার বাড়াতে পারবে। তাই তো তোমাকে বলি আগে তুমি সোল মাস্টার হয়ে যাও, এরপরে তুমি ফ্রুট খেয়ে তুমি তোমার কাল্টিভেটর বাড়াতে পারবে। আমার মতো তুমি যদি একজন ওয়ার্ল্ড স্পিড মাস্টার হয়ে যাও তাহলে তোমার জন্য সবকিছু সহজ হয়ে যাবে। আরো তুমি এটা জেনে অবাক হবে যে আমাদের মতো ওয়ার্ল্ড স্পিড মাস্টাররাও একটি ফ্রুট পেতে অনেক হিমশিম খেয়ে যায়। স্পিরিচুয়াল ফুড পেতে হলে তোমাকে অবশ্যই আজরার গোস্ট টাওয়ারে তোমাকে টেস্টেড জিততে হবে। তুমি যদি ওখানে পাস হয়ে যাও তাহলে তুমি পাবা। তোমার ভাগ্য যদি ভালো থাকে হয়তো ওখানে তুমি স্পিরিচুয়ালের ভালো পুরো একটা গাছও পেয়ে যেতে পারো। আমাকে যদি তুমি বিশ্বাস করো তাহলে আমাকে সাপোর্ট করো, আমি তোমাকে কথা দিচ্ছি যে ওখানে কোনো বিপদ হলে আমি তোমাকে বাঁচাবো। তারপরে আমরা দেখতে পাই সুমে দৌড়ে
জুফ্যাংকের কাছে জুফ্যাংকে জড়িয়ে ধরে। এই মোমেন্ট সবার জন্য বিরক্তর মতোই লাগছে। জুফ্যাং সুমিকে বলে, কি হয়েছে, তুমি এত তাড়াতাড়ি এখানে চলে এসেছো যে? সুমি বলে, কোয়ানে আমার সিটিতে এসেছিল, সে আমাকে জোর করেছিল বিয়ে করার জন্য। আমি কিছু বলিনি, তাই সে আমাকে 1 মাসের টাইম দিয়েছে। যদি 1 মাসের ভিতরে আমি কিছু না বলি, সে আমাকে জোর করে নিয়ে যাবে। জুফ্যাং বলে, আচ্ছা ঠিক আছে মানলাম, তো শুরু কোথায়? ওকে তো দেখতে পারছি না, ও তোমার সাথে কেন আসে নাই? তখন সুমি বলে, ওরা আমাকে বাইরে হইতে সাহায্য করে, যার করে আমি বেগে এখানে চলে এসেছি। আমি পালানো ছাড়া আমার কোনো উপায় ছিল না। এখন আমার শেষ চেষ্টা তুমি যদি আমাকে সাহায্য না করো, তাহলে আমাকে তার 1 মাস পরে ওর সাথে অবস্থিত। ওখানে পৌঁছে মাস্টারটি নিজের চিলটাকে আরেক দিকে পাঠিয়ে দিয়েছে। তখন জুফেং বলে, আমরা তো উড়েও যেতে পারতাম। তখন মাস্টার বলেন, না আমরা উড়ে যেতে পারবো না, কারণ আমাদের লেভেল কম, যার কারণে আমরা হিট। হ্যালো গাইস, কেমন আছো? ভালো আছো? শরীর খারাপের জন্য ভিডিও দিতে পারছি না, যার জন্য তোমাদের কথা ভেবে এআই দিয়ে জেনারেট করা ভিডিও তোমাদের জন্য বানিয়েছি। তো এখন দয়া করে সবাই ওইটাই অনুভব করো। যার কারণে চুফাং রেগে যায় এবং তাকে চুপ করিয়ে দেয় এবং তাকে বলতে শুরু করে যে আমার জন্য তুমি একটি পিঁপড়া ছাড়া আর কিছুই নও, তাই তোমার সীমার মধ্যে থাকো এবং খুব বেশি চালাক হওয়ার চেষ্টা করো না। তারপর যখন সে এখান থেকে এগিয়ে যেতে শুরু করে, তখন একজন ব্যক্তি চুফাংকে ডেকে বলে, শোনো ভাই, আমার নাম যুব এবং আমিও বিশ্ব আধ্যাত্মিকতাবাদী সমিতির একজন সদস্য, এবং আমি দেখেছি যে তোমার সম্ভাবনা আছে এবং তুমিও এখানে প্রবেশ করতে চাও, যার বিষয়ে সে তৎক্ষণাৎ তার বড় ভাই জি বুফাংকে জিজ্ঞাসা করে যে আমরা কি তাকে আমাদের দিক থেকে ভিতরে নিয়ে যেতে পারি। এর সাথে সাথে সে চুফাংকে বলে যে তোমার যার কারণে অবশেষে চুফাংও প্রবেশের সুযোগ পেয়েছে, যেখানে এখন শত শত ছাত্র ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল এবং এই স্থানে অনেক দরজা তৈরি করা হয়েছে ছাত্রদের প্রবেশের জন্য। পথে জিরো চুফাংকে বলে যে আমাদের জেলা এবং বিশ্ব আধ্যাত্মিকতাবাদী সমিতির মধ্যে বন্ধন পুরো 100 বছর ধরে, এবং এই কারণে আমি এটাও জানি যে ভবিষ্যতে যে কেউ সফলভাবে অসুর ঘোস্ট টাওয়ার অতিক্রম করতে সক্ষম হবে, আমিও সমগ্র জিজু মহাদেশের শাসক হব। একটি কাজ মিজি অনেক আগে করার কথা ছিল, কিন্তু তিনি একজন রহস্যময় ব্যক্তির কাছে পরাজিত হয়েছিলেন, যার চোখ লাল বলে জানা যায়, লম্বা চুল আর ধারালো দাঁত। মনে হচ্ছে সে এমন এক দানব যে কাউকে জিজু মহাদেশের শাসক হতে দেয়নি। সে নিজেই কোন অজানা শক্তির মাধ্যমে অদৃশ্য হয়ে গেছে, আর সেই কারণেই তার জি বংশ কোন অপরিচিত লোককে ঢুকতে দেয় না। তাই সে চুফাংকে জিজ্ঞাসা করে কেমন হবে যদি তুমি আমাদের সাথে যোগ দাও, কিন্তু চুফেং তাকে বলে যে আমি সাদা পোশাক পরে বিশ্ব আধ্যাত্মিক হয়ে উঠি ততক্ষণ অপেক্ষা করতে। এরপরে তারা দুজনেই তাদের নিজ নিজ দরজার দিকে যেতে শুরু করে, কিন্তু এই প্রাণীটিও স্বভাবগতভাবে খুব খারাপ ব্যক্তি। এরপরে চুফাং গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথেই সে সোজা অসুর ঘোস্ট টাওয়ারের দিকে যেতে শুরু করে। ভিতরে প্রবেশ করার পর তার মনে হয়েছিল যেন সে কোনো সমুদ্রে প্রবেশ করেছে। এটি দেখে চুফেং বলে যে সম্ভবত সে টাওয়ারের দ্বিতীয় তলায় পৌঁছেছে, কারণ এটি থেকে খুব বিপজ্জনক ঠান্ডা ঢেউ বেরিয়ে আসছিল, যাতে কাউকে হিমায়িত করার জন্য যথেষ্ট ছিল। অতএব চুফেং এখন এই সমস্ত ঢেউ এড়িয়ে এগিয়ে যেতে শুরু করে, তার উপর আসা সমস্ত আক্রমণকে এড়িয়ে। এর সাথে সাথে চুফেং বাইরে যাদের সাথে দেখা করেছিল তারাও সেখানে পৌঁছেছিল, তাই অবশেষে চুফেং সেখানে পৌঁছায়, কিন্তু শত শত ছাত্র আহত হয়ে পড়ে। মাস্টার জুয়ে চিন্তিত হতে শুরু করে যে চুফ্রাঙ্কেরও একই পরিণতি হতে পারে। কিছু মাস্টার তার সাথে কথা বলতে শুরু করে, আমি ভাবছি কেউ কি এখানে জিবো ফ্যানকে দেখেছে। জিবো ফ্যানকে দেখেছে একজন গুরু এমনকি ইঙ্গিত দিয়েছেন যে আমরা যুবো এবং যুবো ফ্যানের মধ্যে যুদ্ধ দেখতে পাবো। জুফিং এখন অসুর ঘোস্ট টাওয়ারের এমন এক স্থানে পৌঁছেছে যেখানে মাধ্যাকর্ষণ শক্তির কোনো প্রভাব নেই এবং যে কোনো বড় পাথর তাকে আঘাত করতে পারে। সেখানে আগত সমস্ত লোক অত্যন্ত সতর্কতার সাথে এগিয়ে গেল, যেখানে ইয়োকো এসে পৌঁছেছিল এবং সে চতুরতার সাথে চুফানের উপর একের পর এক আক্রমণ শুরু করে। চুফিং একাই তাকে এবং তার অন্যান্য সঙ্গীদের পরাজিত করে। অপরিচিত এলাকায় থাকা সত্ত্বেও চুফিং ইয়োকোর সমস্ত আক্রমণ নিশ্চিহ্ন করতে সক্ষম হয়। সেই ইয়োগোর কাছে গিয়ে তাকে থাপ্পড় মারতে শুরু করে, তাকে বলে আমি আজ তোমাকে বাঁচতে দেব না। এরপরে সে একটি পাথরের সাথে ধাক্কা খেয়ে সোজা নিচে পড়ে যায় এবং চুফাং দ্রুত লেভেল 3-এ এগিয়ে যেতে শুরু করে। আমরা পরবর্তী পর্বে গল্পের বাকি অংশ দেখতে পাবো, যা আপনি খুব শীঘ্রই দেখতে পাবেন। তো বন্ধুরা, মার্শাল গড অসুর সিরিজের শেষ পর্বে আমরা যেমন দেখেছিলাম, চুফেন অসুর ঘোস্ট টাওয়ারে প্রবেশ করেছে, লেভেল 1 এবং লেভেল 2 সম্পন্ন করে। সে ইয়োকোর সাথে যুদ্ধ করেছিল, যাকে সে সহজেই পরাজিত করেছিল তার সঙ্গীদের সাথে, যার পরে সে অবশেষে লেভেল 3 অতিক্রম করে। এই পর্বের শুরুতে আমরা মুফাংকে লেভেল 4-এর দিকে এগিয়ে যেতে দেখি এবং সে মনে করে
যেন আসুর ঘোষ টাওয়ারের শেষতলায় এসে গেছে। দেরি না করে সে তৎক্ষণাৎ তার শক্তি সক্রিয় করে এগিয়ে যায়। যাই হোক, চুফেন এখন লেভেল 4 থেকে আক্রমণের সাথে বোমা বর্ষণ করছে এবং সে দ্রুত এগিয়ে যাচ্ছে, নিজেকে রক্ষা করার চেষ্টা করছে। যাই হোক, আগুনের আক্রমণের সংখ্যা বাড়ার সাথে সাথে ফুরঝাং তার সামনে তৈরি হয়। তার একটি শক্তি ঢাল রয়েছে যা কোনো আগুনের আক্রমণকে তার ক্ষতি করতে বাধা দেয়। এরপরে চুফাং অবশেষে চতুর্থ স্তরে পৌঁছায়। এই স্তরের প্রবেশদ্বারটি সম্পূর্ণরূপে লাভা দিয়ে পূর্ণ, যা তার জন্য বেশ হতবাক ছিল, কারণ সে নিশ্চিত ছিল না যে তাকে এই লাভার মধ্য দিয়ে যেতে হবে কিনা। ঠিক তখনই সে কারো লড়াইয়ের শব্দ শুনতে পায়। আসলে যুব আর লি ফুবেন। তবে ফুবেন শক্তিশালী হওয়ায় সে যুবকে হারিয়ে তাকে বলে, আমি দুঃখিত, কিন্তু আমি এই ভাবনা সহ্য করতে পারছি না যে তুমি আধ্যাত্মিকতাবাদী সমিতির জুনিয়রদের মধ্যে সেরা। তবে তুমি সেরা হওয়া আমার ভবিষ্যৎ বংশের জন্য ঠিক নয়। অতএব আমার ভাই, তোমাকে এখানে আজ এবং এখনই মরতে হবে। সে রেগে চুফাংয়ের মাথায় পা দিয়ে পিষে বলে, আমি জানি তুমি আমার মতো শক্তিশালী নও, কিন্তু তোমার সাহস আমার চেয়ে অনেক বেশি। আমি এর পক্ষে। আমি লোকেদের বলবো যে জিতো লেভেল 3-এ নিহত হয়েছিল, তাই কেউ আমাকে খারাপ ভাববে না। কিন্তু তারপর চুফান তার সামনে উপস্থিত হয় এবং সে বুফেনকে বলতে শুরু করে যে তোমার দলের সকলের মধ্যে তুমি আমার কাছে সবচেয়ে বড় জারজ বলে মনে হয়। ফ্যান তৎক্ষণাৎ চুফানের দিকে রাগ করে এগিয়ে যেতে শুরু করে, যাকে পরাজিত করার বা আক্রমণ করার শক্তি তার নেই। তারপর চুফাং তার টাইগার স্পিড টেকনিক বের করে, যার মাধ্যমে সে বুফেনের সাথে লড়াই শুরু করে। সে চুফাংকে জিজ্ঞেস করে এটা কি, কিন্তু তারপর চুফাং তৎক্ষণাৎ তার টাইগার স্পিড টেকনিক ব্যবহার করে তাকে আক্রমণ করে। এক আঘাতে ফ্যানের তরবারি ভেঙে দেয়। বুফেনের হাত কাঁপতে থাকে। চুফেনকে জিজ্ঞেস করে আমাকে বলো তুমি আসলে কে। জুফেন তাকে বলে যে আমি তোমার মৃত্যু ছাড়া আর কিছুই নই, তাই আমার এই বংশের সদস্যরা তোমাকে কখনোই ছেড়ে যাবে না। তাই চুফেন তখন তাকে বলে, আমি ইতিমধ্যেই জানি তোমার শক্তি আমি যতটা ভেবেছিলাম ততটা ভালো নয়, কিন্তু আমাকে সত্যিই তোমার সাহসকে চ্যালেঞ্জ করতে হবে, কারণ তুমি আজ এখানে তোমার নিজের বন্ধুকে হত্যা করতে যাচ্ছিলে। তাই তোমার মৃত্যুও আমার উপর কোন প্রভাব ফেলবে না, কারণ এবার আমি তোমাকে এখানেই হত্যা করব। সে তৎক্ষণাৎ তার বাঘের মুষ্টিতে ফোনটি ধরে ফেলে। অবশেষে ফোনটি এক দৌড়ে পালিয়ে যেতে দেয়। সে চলে যাওয়ার সময় জুফান জুবংকে বলে যে তাদের চতুর্থ স্তরে চলে যাওয়া উচিত, কিন্তু জুবং বলে না, আমি এটা করতে পারছি না, কারণ আমার আঘাতের কারণে আমার শক্তি এত কম যে আমি চাইলেও তোমার সাথে আসতে পারবো না। জুফেং তাকে বলে, ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি ফিরে এলে আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। আমি যাব, তারপর যুব চুফাংকে এখানে আসার পথ দেখাবে।